চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা টুটুল চৌধুরীর কাছে। টুটুল ভাই, আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটা বলছিলাম যে কিছুদিন আগে আপনার একটা পদোন্নতি হয়েছে, পদোন্নতিটা বেশ সুখকর একটা বিষয়, এবং যে কোনো প্রফেশনে এই পদোন্নতি মানে আনন্দ। কেমন লাগছে? ওই পদোন্নতি শুনলেই না আমার একটু ভয় লাগে। এটা হুমায়ুন আজাদের একটা প্রবচন আছে যে আমরা সবসময় পদোন্নতি নিয়ে ব্যস্ত থাকি, এদিকে যে মগজের অবনতি হচ্ছে সেদিকে কোনো খেয়াল রাখি না। তো যাই হোক, পদোন্নতি খুবই আনন্দের, কারণ আমরা যখন চাকরিতে জয়েন করি তখন একটা স্বপ্ন থাকে যে কবে প্রমোশন পাবো, কবে প্রমোশন পাবো। আবার প্রমোশন পেলে মিষ্টির ছড়াছড়ি, তখন একটু বেতন বাড়ে, সুযোগ সুবিধা আপনি কি বাড়ে। মিষ্টি বিলিয়েছেন? হ্যাঁ, মিষ্টি বিলিয়েছি। আচ্ছা, আমরা যদিও ভাগে পাইনি, তাহলে পদোন্নতির গল্পটা আমরা পরে শুনবো। এখন আমরা কাজে ফিরি, যেহেতু মিষ্টি আপনি খাওয়াননি। টুটুল ভাই, ঈদে অনেকগুলো কাজ আপনার প্রচারিত হয়েছে, দর্শকের সাড়া কেমন পেলেন? দর্শকের সারা বলতে অ্যাজ ইউজুয়াল। কারণ সারা বছর তো টেলিভিশনের নাটক ঈদের সময় একটু বেশি দেখে। আর এখন সাথে সাথে আরও অনেকগুলো প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে না। তবে এই বেশ কিছু নাটকের মধ্যে দুটো নাটক খুব ভালো ভালো গেছে। হ্যাঁ, আমি চ্যানেলের নাম না বলি। একটা যেমন আমরা গরুর গোশত নিয়েই নাটকটা করেছিলাম। এটা খুব সাড়া পড়েছে, মানুষ দেখেছে, বলেছে। আরেকটা নাটক খুব পশ একটা নাটক, হ্যাঁ, সেটাও খুব ভালো গেছে। আর 7 পর্বে ধারাবাহিক 2টা গেছে। এই সব কিছু মিলিয়ে অন্যান্য ঈদের তুলনায় এবার আমার কাজ একটু কমই গেছে। তারপরেও আমার ভালোই লেগেছে, কারণ আমার পদোন্নতির ব্যাপারটা ছিল এবার। পদোন্নতির জন্য আমার বেশ কিছু শিডিউল কাটা গেছে, তখন খুব আচ্ছা, ব্যস্ত ছিলাম ঈদের আগে। টুটুল ভাই, একটু জানতে চাই, যারা আসলে অভিনয় করেন বা যারা গান গান বা যারা আসলে এই ইন্ডাস্ট্রির অন্য কোনো সেক্টরে কাজ করেন, তার প্রত্যেকে একটা কথা বলে যে শিল্পের চর্চা, সংস্কৃতির চর্চা করে জীবন এবং জীবিকা নির্বাহ করা খুব কঠিন। সেক্ষেত্রে অন্য একটা প্রফেশনে থাকলে ব্যাপারটা সুখকর হয়, আস্থার একটা জায়গা থাকে, মাস শেষে আপনাকে ভাবতে হয় না অনেক বেশি। এটা আসলে আপনার কাছে কতটা সত্যি মনে হয়? এটা একদম মিথ্যে কথা। কারণ শিল্পচর্চা 2 রকমের হয়। একটা হচ্ছে শৌখিন, যেমন আমাদেরটা অনেক কিন্তু শৌখিন ছিল এক সময়, যে চাকরি করি আর মাঝে মাঝে সময় পেলে অভিনয় করছি বা আবৃত্তি করছি। কিন্তু আসলে শিল্পটা এত হাফ হার্টের জন্য না, শিল্পটা ফুল হার্ট দিয়ে করতে হয়। যারা আমাদের সময়কার বা তারও আগে যারা একেবারে চাকরি বাকরি ছেড়ে যে সাহসিকতার সাথে নেমে গেছে যে আমি এটাকেই প্রফেশন হিসেবে নেব, আমার নেশা আমার প্রফেশন হবে, আমার প্যাশন আমার প্রফেশন হবে, তাদেরকে আমি স্যালিউট জানাই। এবং শিল্পটা কিন্তু সেটাই দাবি করে। শিল্প তো অনেক চায়, কারণ একজন গান গাইবে, সে আমরা খালি গানটা শুনলাম 3 মিনিটের, এর পেছনে তার পরিশ্রম 6 মাসের। আমরা একটা নাটক দেখে ফেলাম 1 ঘন্টা, এর পেছনে পরিশ্রম আমাদের অনেক দিনের। ঠিক তেমনি শিল্প চর্চা যারা করে আমার মনে হয় ফুল হার্ট দিয়ে করা উচিত। আর হাফ হার্ট দিয়ে করলে প্রাপ্তিটাও হাফ হার্ট হবে, মানে হাফ হাফ হবে, যেটা আমার ক্ষেত্রে অনেকটা। কিন্তু আপনি যে অন্য একটা প্রফেশনে আছেন, সেটা কেন গিয়েছিলেন? আসলে আমার ছোটোবেলা থেকে আমার বাবা অবজারভার পত্রিকায় চাকরি করতেন, তো তো আমার স্বপ্ন ছিল যে আমি বাংলাদেশ এই মতিঝিল অঞ্চলে চাকরি করবো। মতিঝিলটা ছিল আমার একটা স্বপ্নের জায়গা। আচ্ছা, হ্যাঁ, মতিঝিল আসতে পারলে আমার একটা শান্তি। তো আমি লেখাপড়া শেষ করে থিয়েটার করতাম সেই ছোটোবেলা থেকেই। আর তখন থিয়েটার করার স্বপ্নটা ছিল যে থিয়েটার করে সমাজ পরিবর্তন করব। ইউনিভার্সিটি পড়ার সময় আমি তখন শিল্পের সাথে বেশি জড়িত হয়ে পড়ি, তখন আবৃত্তিটা করছি, মঞ্চ নাটকে খুব ব্যস্ত হয়ে পড়লাম। তারপরে কিছু টিভি নাটকও শুরু করলাম। কিন্তু ওই যে পড়ালেখার প্রতি আমার একটা মোহ ছিল যে একটা চাকরি করব মতিঝিল অঞ্চলে। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্স ছিলাম, পরবর্তীকালে আমি অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স। কিন্তু এই জন্য আমার সব সাবজেক্ট ব্যাপারে আমার একটা ধারণা ছিল। আর আমার যে কোনো জিনিস পড়তে আমার ভালো লাগতো। এই যে জ্ঞান চর্চার একটা আনন্দ, এই আনন্দ থেকে একটা সময় এখনো তো পড়াশোনার মধ্যে আছে, আপনি সহজ পাঠ স্কুল নামে একটি একটা স্কুল স্কুল করেছি, আপনাদের আছে। ওখানেও পড়াই। ওখানেও পড়ান? ওখানে স্কুলে কারা আসেন? স্কুলে এটা সাধারণ একটা স্কুল, নর্মাল একটা কিন্ডারগার্টেন স্কুল, কিন্তু এটার পড়ানোর ধরনটা একটু অন্য ধরনের। যে খুব বন্ধুপ্রতিমভাবে আমরা পড়াই, খুব আনন্দ আড্ডার মধ্যে দিয়ে পড়াই। ওটার কোনো এই ঘন্টা থাকে না, আমরা অনেক সময় ধরে পড়াই। ইচ্ছে মতো গার্ডিয়ানদের বলে দিই বাচ্চারা স্কুলে দিয়ে যাচ্ছেন, কখন ছাড়বো আমরা জানি না। বাচ্চা যতক্ষণ আমাদের সাথে দুষ্টামি করবে, খেলবে, পড়বে, মজা করবে, বাচ্চারা যেতেও চায় না। একটা ডিফারেন্ট স্টাইলে পড়াই। আপনি আপনি সারাদিন এত কাজ করেন, মানে সারাদিন অফিস করতে হয়, ব্যাংকের কাজ অনেক কঠিন, সেই কাজ শেষ করে নিজের অভিনয়ে অনেক নাটক টাটক থাকে, সেটা শেষ করে সে আবার বাচ্চাদেরকে সময় দেয়। এটা কঠিন আপনার জন্য, বেশ এটা কঠিন না, কঠিন ধকলের বোধ হয়। এটা আনন্দের। আনন্দের। সময়টা বের করেন কিভাবে? কারণ ওদের জন্য তো একটা নির্দিষ্ট সময় আপনাকে বের করতে হ্যাঁ হয়। হ্যাঁ, আমি ওই অনেক সময় আমি নষ্ট করি না।
একটা প্রত্যেকটা মানুষ কিন্তু কিছু সময় নষ্ট করতে হয় বেঁচে থাকার জন্য। যেমন সে বেলি রোডে যে আড্ডা দেবে বা ক্যাম্পাসে যে আড্ডা দেবে, যা বন্ধুর শালির বিয়েতে যে আড্ডা দেবে, খাবে, বা বন্ধুরা মিলে চাইনিজ খাবে, গল্প করবে, এবং বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাবে বা একটু আড্ডা, মানে নানানভাবে কিন্তু একটা মানুষ তার এনার্জাইজ হওয়ার জন্য কিন্তু এগুলো করতে হয় মানুষের। আমার ওই কাজগুলো করতে পারি না, আমার করার সময় পাই না, করতে চাই না যে তা না, কিন্তু কখনো সময় আমি ওখানে দিই না। এই যে দীর্ঘ সময় ধরে অভিনয়ের সাথে আছেন, এই অভিনয় জীবনের প্রাপ্তির জায়গা কি, অপ্রাপ্তির জায়গা কি? প্রাপ্তির জায়গায় এই যে আমি তোমার সামনে বসে আছি, এইটা একটা বিরাট প্রাপ্তি, যে আজকে আমাকে ডেকে আমার সাথে কথা বলছো আমার আমার শিল্প নিয়ে, আমার নাটক নিয়ে, এটা বিশাল প্রাপ্তি আমি মনে করি। কারণ এই যে 18 কোটি মানুষের মধ্যে কজন মানুষ এখানে আসতে পারে, সিটে বসতে পারে। আমাদেরও খুব ভালো লাগছে টুটুল ভাই আপনাকে পেয়ে, আপনি কি দারুণ করে বললেন। সত্যিকার অর্থেই তাই, এই চেহারা যখনই আমরা যাকেই পাই আমাদের খুব আনন্দ হয় এবং আমরা ভীষণভাবে আগ্রহী থাকি এই চেয়ারে যারা আসেন, যারা বসেন, তাদের জীবনের গল্পগুলো শোনার জন্য। প্রাপ্তির গল্প তো বলেন, অপ্রাপ্তির কথা জানতে চাই। অভিনেতা হিসেবে তো জীবনে থাকে না যে আক্ষেপ আছে, দীর্ঘদিন ধরে অভিনয় করছেন, হয়তো অনেক চরিত্র আছে আপনাকে খুব টেনেছে, সেই চরিত্র আপনাকে অনেক কিছু এনে দিয়েছে, কিন্তু তারপরেও থাকে না যে ওই চরিত্রটা করতে পারলে ভালো হতো। অনেক অপূর্ণতা আছে, অনেক না পাওয়া আছে, কিন্তু আমি কখনো না এই না পাওয়ার দিকে নজর দেই না। মানে কষ্টগুলো আমি রিপিটই করতে চাই না, রিপিট করলে আবার কষ্ট লাগে। কিছু মানুষ আছে না, বিশেষ করে যদি আমি ফ্যামিনিস্ট, কিন্তু মেয়েরা আছে না যে মানে বাসায় চুরি হয়েছে, সে যার সাথে ফোনে কথা বলে ওই চুরির ঘটনা আবার বলে। এটা আপনি কোনো নাটকের স্ক্রিপ্ট বলছেন, আমি তো আর মানতে পারছি না। নারী হিসেবে এই বদনাম নেওয়া সম্ভব না। না, ছেলেরা বলে তার টাকা হারায় গেছে, যার সাথে কথা বলে সে টাকা হারানোর গল্পটা বলে, এতে বারবার তার মগজের মধ্যে হিট খাচ্ছে, সে কষ্ট পাচ্ছে। এখন আমি মনে করি শেক্সপিয়ার একটা নাটকে আমার কাছে কেন্দ্রীয় চরিত্র করার কথা ছিল, ধরো ওথেলো চরিত্র করার কথা ছিল, 11th আওয়ারে দেখা গেলো যে আমাকে নেয়নি, বিরাট দুঃখ, বিরাট কষ্ট। বা রবীন্দ্রনাথের রবিবার নাটকটার মধ্যে আমি মনে করি অভিকের চরিত্রটা আমার পাওয়ার স্বপ্ন ছিল, শেষ পর্যন্ত আমরা করতে পারিনি, হয়নি। এই দুঃখগুলো আছে, আমি যতবার বলবো ততবারই তো আমার মগজের মধ্যে একটা দুঃখ নিঃসৃত হয়। তো এই জন্য আমি বলতে চাই না, দুঃখগুলো আমি যত কম বলি তত ভালো। দুঃখ বললে আর বাড়ে, আর আনন্দ বললেও বাড়ে, ওটা তো পজিটিভ, আর দুঃখ বললে বাড়লে তো লস। আহা, খুব দারুণ একটা দর্শন আজকে আমরা শিখে গেলাম যে দুঃখের কথা বলি বা সুখের কথা বলি, যেটাই বলি না কেন সেটা বাড়বে। বাড়তে থাকবে। যদি দুঃখ কেউ তো বাড়াতে চায় না, সুতরাং না, আমরা দুঃখের কথা বলি। তখন আবার মগজ আবার হিট করে, আপনার মনে চিন্তা করে আপনাকে ধরলো, আবার মনে করে দেখেন আবার কষ্ট লাগবে, ইস এভাবে আমার চিন্তাই করলো, আবার কষ্ট এখন লাগবে। আপনাকে যদি এরকম কোনো চরিত্র অভিনয় করতে হয় তাহলে কি করবেন, যে আপনাকে সবসময় দুঃখের কথাই বলতে হবে? এটা এই অনুরোধটা ডিরেক্টরদের কাছে থাকবে যে আপনার কাছে এরকম একটা চরিত্র আসুক। আছে এরকম চরিত্র আমি করেছি, যে সব কিছু সে বিরক্ত, পৃথিবীর কোনো কিছু তার ভালো লাগে না, তার বউ ভালো লাগে না, ছেলে ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, আছে কিন্তু এরকম সমাজের আশেপাশে আছে। ওই মানুষগুলো কি লোভী মানে কি, যে যা সে পাচ্ছে দেশে সন্তুষ্ট না। একটা মানুষের দুঃখ কখন আসে, তার প্রাপ্তি নিয়ে সে হ্যাপি না। যে দুঃখটাও কিন্তু এক ধরনের মানে মানে কি বলে এটাকে, গ্রিড, লোভ। ধরেন বাংলাদেশ ব্যাংকের আমি আজকে পরিচালক হলাম, কিন্তু আমার কিছু বন্ধু আর 6 মাস আগে কিন্তু পরিচালক হয়েছে। এখন যে তার সাথে আমি কম্পিট করি, আহারে ও তো আগে হয়ে গেল, আমি কেন পরে হলাম? সে হয়তো আমার চেয়ে ভালো একটা ডিপার্টমেন্ট রান করছে, ওই এত ভালো ডিপার্টমেন্টটা করছে, আমি কেন করতে পারছি না? এই কম্প্যারিজন করতে গেলে আমার জীবন শেষ। এবং দুঃখ যারা করে তাদের মধ্যে এই লোভটা কাজ করে, খালি অন্যের সাথে তুলনা করবে, অন্যের প্রাপ্তিগুলোর দিকে তাকায় সে হাউতাশ করবে। এদিকে যে কত কিছু সে পেয়ে গেছে, এটা যে আনন্দ ছিল, সে আনন্দের কথাটা ভুলে যায়। এই ব্যাধি থেকে আমাদের মুক্তি আসবে, আশু মুক্তি কামনা করছি আমরা। আচ্ছা টুটুল ভাই, একটু জানতে চাই যে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন, আপনাকে আমরা সব থেকে বেশি পেয়েছি নাটকে, বড় পর্দায় আপনার কাজ নিয়ে একটু কথা বলতে চাই। বড় পর্দায় কাজ করার আমার অনেক আগে ইচ্ছে ছিল, কিন্তু ওই যে আমি তো জব করাতে আমার তো সময়টা তো অফুরন্ত না। যেমন আমি হুমায়ুন স্যারের সাথে কাজ করতে পারি, সারা জীবন আমার দুঃখ থাকবে। আমার কন্ট্রাক্টর হুমায়ুন স্যারের সাথে আমি কাজ করছি, নহাস বলে দিচ্ছি 4-5 দিন থাকতে হবে, সেই সময় আমি অফিস থেকে ছুটি পাইনি। চ্যালেঞ্জার ভাই যে মারা গেলেন, উনি চ্যালেঞ্জার ভাই বললো যে তুই চলে আয়, সব ঠিকঠাক করে ফেলছি, কিন্তু আমি আবার ওই সময়টা আবার দিতে পারিনি। তো জবের কারণে কিন্তু আমি অনেক বড় বড় কাজ আমার ছাড়তে হয়েছে, ঢাকার বাইরে কাজগুলো ছাড়তে হয়েছে। কষ্ট হয় তখন? ওই যে কষ্ট করি না, কষ্ট নেই না। হুমায়ুন আহমেদের সাথে কাজ করা হয়নি, এটা বোধহয় কষ্টেরই। অনেক স্ক্রিপ্টে কাজ করেছি, শাওনের সাথে কাজ করেছি, ওনার ডিরেক্টর কাজ করেছি, কিন্তু হুমায়ুন স্যারের সাথে কাজ হয়নি। এটা আমার সারা জীবনের আক্ষেপ, কষ্ট, কিন্তু এই দুঃখটাকে আমি ধারণ করি না। বড় পর্দায় কাজের কথা বলছিলেন, সেই বিষয়টাতে একটু যাই। হ্যাঁ, ওই তখন ওই একটা ফিল্মে কাজ করব এরকম ঠিকঠাক হলো,
তারপরে সেটা আমি করতে পারলাম না। সম্প্রতি তারপরে আমি 2-3টা ফিল্ম করে ফেলেছি, তোপখানের একটা করেছি। আর অনেক আগে আমি যখন স্ট্যামফোর্ডে পড়তাম, আমি কিন্তু আবার স্ট্যামফোর্ডে পড়েছিলাম ফিল্ম অ্যান্ড মিডিয়াতে। আমার স্বপ্ন ছিল পরে ডিরেক্টর হওয়ার একটা চিন্তা ছিল। আচ্ছা, প্রথমে ছিল, এখন নেই? না, এখন তো দেখি যে ডিরেক্টর হতে গেলে পৃথিবীর সব ছেড়ে দিতে হবে, এর চেয়ে কঠিন কাজ আর নাই। আমি স্ট্যামফোর্ডে ফিল্ম অ্যান্ড মিডিয়াতে মাস্টার ডিগ্রি করেছি ডিরেকশনের উপরে। এরপরে ডিরেক্টরস গিল্ডের প্রথম যে কোর্সটা মোস্তফা মনোয়ার স্যার করিয়েছিলেন, আমি ওখানেও ডিরেকশনের কোর্স, এই জন্য আমি ডিরেক্টরস গিল্ডের সদস্য হয়ে গিয়েছি, মানে অনারের সদস্য হয়ে গেছি, সম্মানসূচক একটা সদস্যপদ পেয়েছি। এবার 2-1টা নাটক আমি বানিয়েছিও, কিন্তু ডিরেক্টর হওয়ার মতো সেই ক্ষমতাটা আমার মনে হয় আমার নাই, মানে অনেক বেশি পরিশ্রমের ব্যাপার। আচ্ছা, যাই হোক, এরপরে কী করলাম, এই মোহাম্মদ হোসেন জিয়ামির একটা কাজ, ওই কাজটাও আমি করতে পারিনি, লাস্ট অফ অল আমি শিডিউল মিলাতে পারিনি। এরপরে ওখানে একজন টিচার ছিলেন, নামটা উনি ভুলে গেলাম, স্যারের নামটা ভুলে, উনি আমাদের টিচারও ছিলেন, উনি ডিরেক্টর ছিলেন পোকামাকড়ের ঘর বসতি, পরে মারা গেছেন উনি, কাজটা ওনার ফিল্মে আমি অভিনয় করেছিলাম। এরপরে সাইদুল আলম টুটুল ভাইয়ের একটা ফিল্মে অভিনয় করেছি। এরপরে এই করতে করতে একটা বড় মুভিতে অভিনয় করেছি, আগামীকাল নামে একটা মুভিতে অভিনয় করেছি। হ্যাঁ, অভিনয় করেছি, ওটা আমাকে খুব মাইলেজ এনে দিয়েছে, পরিচিতি এনে দিয়েছে। ওখানে আমি একটা পরিচিত বোধহয় আপনি আরো অনেক আগে থেকেই ছিলেন। হ্যাঁ, অন্যভাবে ছিলাম, হ্যাঁ, ছোটো পর্দায় আমি ওরা একটা খল চরিত্র করেছিলাম। আমার খল চরিত্র করার একটা মানে আগ্রহ ছিল। আমার খল নাটকে ফিল্মে আমার খল। আগামীতে কি নায়কটা হতে চান না আপনি? নায়ক বলতে আসলে গল্পের প্রধান চরিত্রে আসার যে বিষয়টা। হ্যাঁ, গল্পের প্রধান চরিত্র তো হচ্ছি বা হওয়ার ইচ্ছা আছে। আর এমনি তো আমি ব্যক্তিগত জীবনে তো হিরো, মানে আমার বাস্তব জীবনে হিরো। বীর দর্পে গত 24 বছর ধরে চাকরি এবং অভিনয় দুটোই কন্টিনিউ করেছেন। পরিবারের সাপোর্ট কেমন ছিল? অফুরন্ত সাপোর্ট। কখনো মানে এত কাজ করতে গিয়ে পরিবারে তো একটু সময়ের ঘাটতি পড়েছে অনেক ওটা হয়েছে। সময়। এই ব্যাপারে একটা কথা বলি, সুখময় কথা বলি, আমি কিন্তু জীবনে কখনো বাজার করি নাই। আমার মা, আমি সংসারের ছোট ছেলে ছিলাম, 6 ভাই বোনের মধ্যে ছোট, মানে মানে বাজারে কোনো জীবনের সংসারে কোনো দায়িত্ব আমি নিইনি, সব আমার মা, রান্না বান্না, খাবার দাবার, কি শার্ট কাপড় সব মা করেছে। এরপরে যখন মার হাত থেকে আমি আবার বউয়ের হাতে চলে গেলাম, আমার যখন বদল হলো, আবার সব কিছু আমার বউ, মানে আমার বউ তো পুলিশে চাকরি করে, মানে প্রথম থেকেই তো সে তারা বডিগার্ড, অর্ডারলি, বাজারের লোকজন, সবসময় তারা অনেক পিপুলস পায় তাদের কাজের জন্য। আমি এখনও জানি না মরিচের দাম কত, চালের দাম বেড়ে কত হলো না হলো, সবই তো অটোমেটিক্যালি সে করে দেয়। তার মানে আমি সংসারের অনেক কাজ থেকে আমি মুক্ত। জীবনে সব থেকে বেশি সমালোচনা কে করেছে? না, ওইভাবে তো মনে পড়ছে না, মানে একেবারে বাইরের সমালোচনা। আমি ডিরেক্টরদেরকে সমালোচনা একটু শুনি, হ্যাঁ, না ওইভাবে কোনো ব্যক্তি আমার, মানে আমার ওয়াইফই বেশি সমালোচনা করে। আর আমার ভাই যখন বেঁচে ছিলেন, আমার বড় ভাই, উনি কিছু সমালোচনা করতেন সবসময়, উনি আমার গুরু ছিলেন, তো উনি কিছু সমালোচনা করতেন। জীবনে এমন কোনো চরিত্র আছে যেটা আপনার স্বপ্নের চরিত্র, অনেক বছর ধরে কাজ করছেন, ছিনতাইকারী থেকে শুরু করে ইতিবাচক মনের অধিকারী, খলনায়ক, সবই তো আপনি হয়েছেন, প্রত্যাশার একটা জায়গা থাকে যে এই চরিত্রটা করতে পারলে? ওই যে স্বপ্ন, রবীন্দ্রনাথের কথা বললাম না, হ্যাঁ। তার তো প্রতিটা চরিত্রই হচ্ছে একেবারে এক একটা, কি বলে, মহিরুহ। হ্যাঁ, মহিরুহ, সে নিজ হাতে গড়েছে। শেষের কবিতার আমরা অমিতের কথা বলতে পারি। আমার অমিতের চেয়ে বেশি স্মার্ট চরিত্র আমার জীবনের শ্রেষ্ঠ চরিত্র, সেটা মনে হয় আমার এই অভিক চরিত্র। তার রবিবার একটা নাটক আছে, গল্প, এই ছোট গল্প আছে রবি, ওটাও কিন্তু টেলিভিশনে করেছিল, অনেক রৌনকের ক্যারেক্টারটা করেছিল। মানে আমার যেটা স্বপ্ন, যে অভিক যে চরিত্র, ওই চরিত্রটা মানে করার এখন তার বয়স নেই, ওটা যদি আবার জন্ম নেই পৃথিবীতে, তাহলে আমি অভিক চরিত্রটা করব। আর পরিচালক হবার যে স্বপ্ন আপনার ছিল, নিশ্চয়ই আপনার সুপ্ত মনে এমন কিছু আছে যে কারণে আপনি পরিচালক হতে চেয়েছিলেন। ভবিষ্যতে কি আমরা পরিচালক টুটুল চৌধুরীকে পেতে পারি না? সম্ভাবনা আছে। আছে? আছে। কবে নাগাদ? আর পরে, কারণ এখন যেহেতু অফিসে একটা বেশি গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে এসেছি, অফিসে একটু সময় দেবো, এখন বেশি সময় দেবো। হ্যাঁ, ওই এরপরে 2-4 বছর অফিসে একটু বেশি সময় দিয়ে তখন হয়তো একটা সুযোগ বের করব আমি ভালো কিছু কাজ করা বা ডিরেকশনে চলে যেতে সেই পারি। ডিরেকশনে কি আসলে পরিচালক হিসেবে আপনাকে আমরা বড় পর্দায় দেখবো না ছোট পর্দায় দেখবো? অবশ্যই বড় পর্দায়, অবশ্যই বড় পর্দায়। অমরত্বের জন্যই কাজ করতে হবে। সেই দিনটি খুব শীঘ্রই আসুক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। যেভাবে পদোন্নতি পেয়েছেন, যেভাবে সকলের শুভেচ্ছা পাচ্ছেন, ভালোবাসা পাচ্ছেন এবং ভালোবাসার কাজ উপহার দিচ্ছেন, সেটা অব্যাহত থাকুক। আপনি অনেক ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, বাংলা ভীষণও ভালো থাকুক।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, জীবন কতগুলো পরীক্ষার সেমিস্টারে বিভক্ত নয়। এখানে কোনো গ্রীষ্মকালীন ছুটি নেই এবং খুব কম সংখ্যক লোকই তোমার সামর্থ্য চেনাতে তোমাকে সাহায্য করতে আসবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।